10 বছর আপনি সংসদ, আপনার আন্ডারে 7টি বিধানসভা পড়েন। এই বিধানসভার 10 বছর অনেকগুলো কাজ আপনি করেছেন। উল্লেখযোগ্য এই 7টি বিধানসভায় কি কি কাজ করেছেন একটু যদি দর্শকদের জন্য, আমাদের দর্শকদের জন্য। দেখুন, উল্লেখযোগ্য অনেক কাজই হয়েছে। তার মধ্যে হচ্ছে আমি যদি গোসাবা একটি দ্বীপাঞ্চল, 16টি দ্বীপ নিয়ে এই গোসাবা বিধানসভাটি। সেই গোসাবাতে যাতে মহিলারা যেহেতু এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে, হাসপাতালে যেতে, তাদের যাতে সন্তান সম্ভবা মহিলা তাদের যাতে সুস্থভাবে তারা তাদের সন্তানের জন্ম দিতে পারে, রাস্তায় যেতে গিয়ে যাতে প্রসব না হয়ে গিয়ে সন্তান এবং মায়ের ক্ষতি না হয়, তার জন্য 1 কোটি টাকা দিয়ে গোসাবার যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারে আমি মেটার্নিটি হাব তৈরি করে দিয়েছি। ওই হাসপাতাল যেহেতু বহু পুরনো, বহু বছরের, সেই জন্য ওর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা একটা খুব খারাপ অবস্থায় ছিল। তাহলে আমি রুফটাকে প্রোটেক্ট করবার জন্য 1 কোটি টাকা দিয়ে আমি শেড বানিয়ে দিয়েছি। সেটা যেমন করেছি। গোসাবা হচ্ছে একটি পর্যটন স্থল এবং সেখানে যে হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে, সেই বাংলোর চারদিকে আমি বাউন্ডারি ওয়াল দিয়ে সেটাকে যেমন বাংলোটাকে সুরক্ষিত করবার চেষ্টা করেছি এবং তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়েছি। এটা একটা বড় কাজ। ক্যানিং পূর্বের আমি এবারে ক্যানিং পূর্বের জীবনতলার একটা মাঠ ঘেরার জন্য 25 লক্ষ টাকা দিয়ে রেলিং তৈরি করে দিয়েছি। কলেজ মাঠটা না জীবনতলা? না না না, আগে আপনি শুনে নিন না। জীবনতলার মাঠ, কলেজ মাঠ বলিনি, জীবনতলার মাঠ। এবং জীবনতলাতে একটি কমিউনিটি সেন্টার তৈরি করে দিয়েছি প্রায় 1 কোটি টাকার মতো। এটা গতবারে। এবার বর্তমান বছরে 1,18,00,000 টাকা দিয়ে যে রোকেয়া মহাবিদ্যালয় আছে সেইখানের যে খেলার মাঠ, গ্যালারি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে টাকা পয়সা দেওয়া হচ্ছে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। স্ট্রিট লাইট দেওয়া হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। আর জয়নগরে যেখানে মন্দিরগুলোতে চুরি হয়ে যাচ্ছিল, বিভিন্ন প্রাচীন মন্দির রয়েছে, স্কুল কলেজের কম্পিউটার চুরি হয়ে যাচ্ছে, 1 কোটি টাকা ব্যয় করে আমি সেখানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছি। সেই সিসিটিভি ক্যামেরার সার্ভেলেন্সটা হচ্ছে যে রুমটা সেটা থানার মধ্যে রয়েছে, যাতে ধরুন শুধুমাত্র চুরি রোখা নয়, ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সঠিক টাইমে সেন্টারে পৌঁছাতে পারছেন, এক্সামিনেশন সেন্টারে, তারা যদি কোনো রকম গাড়ি না পেয়ে থাকে থানা সেটা জানতে পারছে, কারণ থানার মধ্যেই সেটা সার্ভেলেন্সের ব্যবস্থা রয়েছে। কেউ যদি অ্যাক্সিডেন্ট হলো তাহলে তাদেরকে তুলে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়ার এই যে ব্যবস্থা করা হয়েছে। এবং কুলতলিতেও পানীয় জলের ব্যবস্থা করা, স্কুল কলেজের উন্নতি করা, রাস্তাঘাটের উন্নতি করা, কালভার্ট তৈরি করে দেওয়া, মগরাহাটে এরকম রেল লাইনের পাশে যে যায় মানে রেলের জায়গাতে যাওয়ার, স্টেশনে যাওয়ার জন্য যে দুপাশের রাস্তা সেগুলো তৈরি করে দেওয়া, কারণ রেল একটাও টাকা দিচ্ছে না। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস বিরোধী দল, বারবার পার্লামেন্টে দাবি করা সত্ত্বেও হচ্ছে না। তো এই সমস্ত কাজগুলো ক্যানিং পূর্বের জন্য এখানেও প্রচুর টাকা ব্যয় করা হচ্ছে। স্কুল কলেজের জন্য এখানে একটা কমিউনিটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে সিএসআর ফান্ড থেকে, সেলফি পয়েন্ট, মানে সমস্ত রকমের কাজ, স্ট্রিট লাইট থেকে আরম্ভ করে স্কুল কলেজের উন্নয়নের সব কাজ করা হচ্ছে। আপনার লোকসভার ভিতরে 7টি বিধানসভার মধ্যে মানুষ অভিযোগ করছেন যে সব থেকে বেশি উন্নয়ন আপনি ক্যানিং পূর্ব বিধানসভায় করেছেন, যে শওকত মোল্লার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো বলে সমস্ত উন্নয়নটা আপনি ওই দিকে ঢেলে করছেন। কে করেছে জানি না, বা এটা আপনার মন গড়া কথা কিনা জানি না। প্রথম আমাদের এমএলএরা প্রত্যেকেই চান তার এলাকায় এমপি তহবিলের টাকা নিয়ে উন্নতি হোক। আমি এমপি হিসাবে আমি প্রত্যেক বছর 5 কোটি টাকা পাই, তাহলে 5 বছরে 25 কোটি টাকা, 70 লাখ টাকা করে 5 কোটি টাকাকে যদি ভাগ করা হয়, 70 লক্ষ টাকা একটা বিধানসভা পায়। তাহলে সেই বিধানসভায় 70 লক্ষ টাকা করে পেলে 3,50,00,000 5 বছরে। এখন কিছু বিধায়ক আছেন যিনি ছোট রাস্তা করলেন, টিউবওয়েল করলেন, পার গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকের জন্য একটু একটু কাজ, তাই সেগুলোকে চোখে দেখা যায়। কিন্তু শওকত সেই ছোট কাজটা করেনি,
সে ধরুন আমি 3.5 কোটি, তার 1 কোটি ধরুন একটা বড় কাজ করে নিল, সেইটাতে দেখতে গেলে দেখা যাচ্ছে যে কাজ ওখানে বেশি হচ্ছে। ব্যাপারটা তা নয়। আপনি কি করে একটা এমপির টাকা পাওয়ার পর একজন বিধায়ক কিভাবে ইউটিলাইজ করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে সেই বিধায়ক কিভাবে এবং তার অঞ্চলের লোকেদের সঙ্গে, যারা অঞ্চলের দায়িত্বে আছে তাদের সঙ্গে নিয়েই কাজটা করে। ওটা যেহেতু ছোট কাজ না হয়ে একটা বড় বড় কাজ হয়েছে তাই সেটা মনে হচ্ছে যে বেশি টাকা, ব্যাপারটা তা না। টাকা সকলেই সমান পেয়েছে। কোভিডের সময় এবছরে 25 কোটির জায়গায় 17 কোটি পাওয়া গেছে, তাই একটু কম কাজ দেখা যাচ্ছে। কিন্তু গতবারে বিগত সময়ের যে 9 থেকে 14 সালের যিনি এমপি ছিলেন তরুণ মণ্ডল, তিনি তার 3 কোটি টাকা খরচা করতে পারেননি, সেই টাকাটা আমি পেয়েছি। তাহলে 25 + 3 তাহলে 28 কোটি টাকা। সেজন্য একটা ভালো কাজ হয়েছে প্রথম বছর। এই সামনে 5 বছরে যদি জিততে পারেন কি কি কাজ বাকি আছে, কি কি করার ইচ্ছা আছে? প্রথমত আপনার যদিটাকে আমি তুলে দেব, যদি জিততে পারি নয় আমি জিতবই। এবং আমি বলি যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100-এরও বেশি প্রকল্পের মধ্যে দিয়ে দুয়ারে সরকার করে মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে তার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে। বিধায়করা কাজ করছে, বিভিন্ন দপ্তর থেকে কাজ এনে দেওয়া হচ্ছে, ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে কাজ করবার চেষ্টা হয়েছে। কিন্তু এই 21 সালে হেরে যাবার পরে 21-22, 22-23, 23-24 এই 3টি বছর 100 দিনের কাজের টাকা ছাড়াও নানান কাজের টাকা, ঘরের টাকা সব বন্ধ। গ্রাম পঞ্চায়েতগুলোতে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে। তাহলে শুধুমাত্র বিধায়কের টাকা রয়েছে, এমপির টাকা রয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার এত অর্থনৈতিক বঞ্চনার সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি মানুষকে কাজে ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই এত উন্নয়ন হচ্ছে বলে সত্যি কথা বলতে আমার কাছে কোনো কেন্দ্রের কোনো মানুষ সেইভাবে বলেনি যে আমাদের এই দাবিটা আপনার কাছে এখনো পেন্ডিং, আপনি এটা পূরণ করে দিন। আমাদের কাছে সেইভাবে কোনো চ্যালেঞ্জিং কোনো কাজ নেই। মামাটি মানুষের নেত্রী পথ করছে, বিদ্যুৎ দিচ্ছে, পানীয় জল দিচ্ছে, স্বাস্থ্যে আছে, শিক্ষায় আছে, কৃষকের পাশে আছে, আর কিসের জন্য? জিতবেন আপনি বলছেন, প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন, বিজেপি না আইএসএফ? না না, আইএসএফ কোথায় এখানে? তারা স্বপ্ন দেখতে শুরু করেছে, এখন মাটি পাবার চেষ্টা করছে একটা দল হিসাবে এসে লোককে এসব বড় বড় কথা। দেখুন অনেকেই বড় বড় কথা বলছে, সিদ্দিকী বলেছিল ডায়মন্ড থেকে দাঁড়াবো, হ্যাঁ তো পালিয়ে চলে গেছে লেজ গুটিয়ে। কি মুশকিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে দাঁড়াবে এই সাহস দেখিয়েছিল একবার। পঞ্চায়েতের পরেই বলেছিল যে আমি ওই জায়গা থেকে দাঁড়াবো। সে জানে ওখানে দাঁড়ালে জমানাত জব্দ হবে, দলটাই উঠে যাবে। তাহলে যে দল উঠে যাবে ভাবছে পশ্চিমবঙ্গে আর থাকবে না, লোকসভায় প্রার্থী করে ভাবছে লোকসভায় পাঠাবে। মানুষ এত বোকা নয়। কারণ দেখুন গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন। লোকসভার নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতা বদলের নয়, মানুষের উন্নয়ন তারা করতে পারবে না। কারণ সরকার তৃণমূল কংগ্রেসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন মমতাদি করবেন। ওরা ভুলে গেছে এটা কিসের নির্বাচন। লোকসভার নির্বাচন, বিল পাস হয়, সরকার কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে। আর যদি যে দল ক্ষমতায় আসে তারা মানুষের প্রতিশ্রুতি দিয়ে 10 বছর করেছে, আমরা তার প্রতিবাদ করেছি। এবারে আমরা জানি ইন্ডিয়া ব্লক ভালো ফল করবে, সেই আশায় রয়েছি, দেশ একটা নতুন পথ দেখবে। আইএসএফ এখানে কোথায় আছে? প্রধান প্রতিপক্ষ বিজেপি না, দেখুন বিজেপি আমি প্রধান প্রতিপক্ষও বলবো না, কারণ 2000 তবে হ্যাঁ, যখন আমার এগেনস্টে যারা দাঁড়াচ্ছেন, যখন রেজাল্ট বেরোবে আমি জিতবো যেমনি, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ কে হবে সেটা তো দেখার দায়িত্ব, যে ফার্স্ট হয় তার নয়। কারা 2014 এরা তারাই বিবেচনা করে নিক যে কারা দ্বিতীয় হবে, কারা তৃতীয় হবে, কারা চতুর্থ হবে। 14 থেকে 19-এর মার্জিন বেড়েছে ভোটের। 24-ও কি আরেকটু বাড়বে বলে আশা করছি? সেটা আমার নিশ্চয়ই সেই আশা থাকবে, আমার বিধায়কদের থাকবে, আমাদের কর্মীদের থাকবে, মানুষও চাইবে। কারণ কাকে ভোট দিলে উন্নয়ন হবে, কারা মানুষের পাশে 365 দিন থাকে, কারা পার্লামেন্টে গিয়ে আমি জিতেছি। দেখুন 9 থেকে 14 সালে এসইউসিআই স্বপ্ন দেখতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরে সেই এসইউসিআই লোকসভায় গিয়েছিল। কোনো দিন তারা সেই যে লোকসভায় গেল তৃণমূল কংগ্রেসের এমপিদের পাশে তিনি বসেননি,
হাত ধরে কিন্তু গিয়েছিলেন লোকসভায়। তৃণমূল কংগ্রেস না থাকলে এসইউসিআই জীবনে কোনোদিন লোকসভায় যেতে পারতো না। তারা কোনোদিন করতে পেরেছিল? তখন তো ভারতীয় জনতা পার্টি ছিল না ক্ষমতায়। তাহলে তারা কি করেছে? তখন তো ইউপিএ গভর্নমেন্টের, তারা কি করেছে বলুন তো? ওই নিজেদের কেন্দ্রের যেখানে এসইউসিআই আছে একটুখানি ছিটেফোঁটা জয়নগর কুলতলিতে, তারা কি করেছে? আজকে এত বড় বড় কথা বলছে, রেলের কথা বলবো, ওই কথা বলবো। আমি যা যা বলেছি সেইগুলো শুনে নিয়ে আমার যা যা কথা পার্লামেন্টে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি যেটা করেনি ওনারা সেগুলো বলছেন আমরা এই গালে করবো। কি তোমরা তো 5 বছর ছিলে, তোমরা তো কিছু করোনি। অতএব এসব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছে, মানুষ এবারে তার জবাব দেবে যে প্রতিমা মণ্ডল লোকসভায় কতবার, আমি শিডিউল কাস্টের প্রতিনিধি, যতবার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের বিল হয়েছে প্রতিমা মণ্ডল সেই বিলে পার্টিসিপেট করেছে, অন্যান্য বিল সহ। এবং এই কেন্দ্রের, আমার কেন্দ্রের যেমন রেলের দাবি নিয়ে সোচ্চার হয়েছি, সুন্দরবনের দাবি নিয়ে যেমন সোচ্চার হয়েছি, তেমনি আগামী দিনেও সোচ্চার হব, মানুষের পাশে থাকবো, আমার কেন্দ্রের জনগণের পাশে থাকবো। আপনি কি করে ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন ক্যানিং থেকে ভাঙনখালি হয়ে গদখালি পর্যন্ত রেল লাইন হবে, কিন্তু সেই রেলের দরবার করা সত্ত্বেও, কারণ ভারতীয় জনতা পার্টি আমাদের কোনো প্রপোজাল নেবেন না। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এটা করেছিলেন, আমরা এটা বলেছি, কিছু হয়নি। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সারা পশ্চিমবঙ্গকে মেট্রো রেল দিয়ে কিভাবে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায় সেটা তিনি সেই পরিকল্পনা করেছিলেন। এখন সেই মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে, কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন, তারই প্রকল্প যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তিনি করেছেন। সেই প্রকল্পের উদ্বোধনে রেলমন্ত্রীরা আসছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীরা আসছেন, মমতা দিকে একটা সৌজন্যের খাতিরে মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণই করছেন না। তাহলে যারা আমন্ত্রণ করে না মুখ্যমন্ত্রীকে, তারই প্রকল্প রূপায়ণ হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, তা আপনারা ভাবেন যে তারই প্রকল্পে এই রেল লাইনের তারা কাজ করবে? প্রশ্ন করবো, জয়নগর লোকসভা বাসীর এই লোকসভা পাতকালীনে কি বার্তা দিতে চান আমাদের মাধ্যমে? দেখুন, মানুষ আমাকে এটাই বলবো, 10 বছর তাদের সাথে থেকে পাশে থেকে কাজ করবার যে সুযোগ তারা আমায় দিয়েছে, আমার 18 লক্ষেরও বেশি ভোটার, 25 লক্ষ প্রায় জনগণ, তাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ। আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে এই আবেদন করি, আগামী দিনও আপনারা, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আপনারা আপনার মূল্যবান ভোটটি 1 জুন দিয়ে আমাকে আবারও আপনাদের সাথে থেকে 5 বছর কাজ করবার সুযোগ করে দেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।